আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ঘুরে ফিরে আমাদের মাঝে ফিরে আসছে। সেটা হলো যে ছাত্র আন্দোলন দিয়ে কি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে অন্য কোনো পরাশক্তির হাত আছে কি না? এটা হচ্ছে এখন বর্তমানে একটা খুবই আলোচিত প্রশ্ন, সবার মুখে মুখেই। এর পেছনে রহস্যটা কি আছে, তো আমি এটা একটু খোলাসা করার চেষ্টা করব। তো প্রথমেই আমি মূলত এই আন্দোলনের সাথে নিজেই সম্পৃক্ত ছিলাম, আর আন্দোলনের সাথে অন্তর্ভুক্ত ছিলাম মূলত যাত্রাবাড়ি থানাতে। তো আমাদের এই আন্দোলন তো প্রায় থেমে গিয়েছিল, আপনারা তো সবাই দেখছেন, প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। তো কিন্তু সরকারি দলের পাকনামির কারণে এটা এত বড় হয়েছে, যেটা আমার মনে হয়। এখন ইন্ডিয়ান ছাগলগুলো এটাকে আমেরিকান আর পাকিস্তানের গন্ধ লাগাইতেছে, যেটা আসলেই তারা এই রকম গন্ধ তারা এর আগেও লাগাইছে এবং লাগিয়ে লাগিয়ে এই সরকারটারে 12টা বাজাইছে। তো এখন এই আন্দোলনের পেছনে কি কি হয়েছে এটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে কথা বলছি। এটা আসলে এই আন্দোলনটা আসলে সরকারি স্টেপ বাই স্টেপ বড় করেছে। কিভাবে বড় করেছে সেই ব্যাখ্যাগুলো আমি আপনাদেরকে একটার পর একটা দেব। যেমন যখন নর্মাল একটা যৌক্তিক আন্দোলন হয়, যেমন সেটা 1 মাস যাবৎ চলতেছিল, তেমন কোনো ইফেক্ট কিন্তু তখন পড়েনি। ঠিক আছে, আপনারা সবাই দেখেছেন যে একটা তো নর্মাল একটা আন্দোলন ছিল, এখানে তো কোনো শক্তিশালী ওরকম কোনো কিন্তু ইফেক্ট পড়ে নাই। তারপর শেখ হাসিনা চীন থেকে এসে গণহারে সবাইকে আন্দোলনকারীদের রাজাকার বলল। তখন মেয়েরাও রাস্তায় নামে, তারপর মেয়েদের গায়ে হাত দিল 17 তারিখে বলতে আমি বোঝাচ্ছি 17ই জুলাই। তখন সেটা আরও বড় হয় 18 তারিখে, যেটাকে বলে বাংলা ব্লকেট। আপনারা নাম শুনেছেন। 300 স্টুডেন্ট গুলি খেয়েছিল ওই দিন, সারা দেশে প্রায় 20,000 স্টুডেন্ট। তারপর তো এক সপ্তাহ সব বন্ধ হয়ে যায়, যেটা আপনারা দেখেছেন। পুরো কারফিউ ঘোষণা করে, আর্মি মাঠে ছিল, পুরো একটা থমথমে অবস্থা। পরিস্থিতি শান্ত হওয়া শুরু হলো, ইন্টারনেট বন্ধ ছিল। যেখানে আমাদের দাবি ছিল 80% কোঠা ছাড়া থাকতে হবে, সেখানে দেওয়া হলো 93%, অর্থাৎ 93% কোঠা সরকার দিল। 27 তারিখ পর্যন্ত আন্দোলন প্রায় বন্ধ। যখন ইন্টারনেট ওপেন হলো, তখন আমরা দেখি 1000+ মানুষকে মেরে ফেলেছে। প্রবাসীরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই কী হবে? স্বাভাবিকভাবেই স্টুডেন্টরা আবার ক্ষিপ্ত হয়ে গেল, তারা কিন্তু আন্দোলনে নামেনি আর। তার মধ্যে ইতিমধ্যে আরও ঘটনা ঘটল। ডিবি হারুন 6 জন সমন্বয়ককে অ্যারেস্ট করে নিয়ে গেল, জোর করে আন্দোলন বন্ধ এমন একটা কাগজ জোর করে তারা পাঠ করালো, এবং সেখানে কিছু কিছু নাটকীয়তার প্রভাব আমরা খুব ভালোভাবেই দেখতে পেলাম। এটা দেখে বাকি সমন্বয়করা ক্ষিপ্ত হয়ে যায় এবং আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলে। এই কথা বলে আবার আন্দোলন শুরু হয়ে যায়। যদিও তখন মূল দাবি ছিল স্টুডেন্টরা মারা গেছে, যে পুলিশদের মাধ্যমে গুলিবিদ্ধ হয়েছে তাদের শাস্তিও 4 জন মন্ত্রীর পদত্যাগ এবং শেখ হাসিনার জাতির সামনে ক্ষমা চাইতে হবে। এটা ছিল তখনকার মূল দাবি। তো এই দাবির মধ্যে আবার নতুন করে অনেকগুলো সমন্বয় উঠিয়ে নিয়ে যায়। তো এর মধ্যে কি হয়, 9 দফা দাবিতে তখন 3 তারিখে আন্দোলনে আমরা নামি। 3 তারিখে আর কি, 3 তারিখ বলতে 3 আগস্ট। ওই দিন প্রায় 100+ স্টুডেন্টকে গুলি করে মেরে ফেলা হয়। তখন 4 তারিখে মার্চ টু ঢাকা আমরা নতুন দাবি করি 9 দফা থেকে 1 দফায়, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। এটা কিন্তু আগে ছিল না, এটা আস্তে আস্তে হচ্ছে আর কি। বিষয়টা এরকম হচ্ছে, পরিস্থিতি যত গোলাটে হচ্ছে, এটা পরিস্থিতির কারণে এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে। 1 দফা কিন্তু একদিনে হয় নাই, এই সরকারির ঘাটতারামির কারণে এটা হয়েছে। 4 তারিখে প্রায় 120+ স্টুডেন্টকে গুলি করে মারা হয়। কিন্তু 120+ এখানে বলা হচ্ছে, কিন্তু আমি দেখেছি যাত্রাবাড়ি থানার সামনে, যখন যাত্রাবাড়ি থানার গেট ভেঙে দেওয়া হয়, এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে একটা ভিডিও সব জায়গায় প্রচারিত হয়েছে, সেই যাত্রাবাড়ি থানার নিচে পুলিশ কিভাবে পাখির মতো ধরে ধরে মারছে। ওই দিন প্রায়, এটা 4 তারিখের ঘটনা, ওই দিন আমিও মারা যেতাম এরকম একটা সম্ভাবনা ছিল। আমি আর আমার বন্ধু আব্দুল কাদের ছিল ওই দিন সাথে আমার। তো মারা গেলে আল্লাহ হয়তো ওই দিনেই দুনিয়া থেকে চলে যেতাম।
তো 4 তারিখে যে 120+ এখানে বলা হচ্ছে, কিন্তু না, এটা পরিমাণ আর অনেক বেশি। যদিও 3 তারিখে প্ল্যান ছিল 6 তারিখে গণভবন ঘেরাও করা হবে, কিন্তু 4 তারিখে এই স্টুডেন্ট হত্যার কারণে সিদ্ধান্ত নেওয়া হয় 5 তারিখেই গণভবন ঘেরাও করা হবে। তো উদ্দেশ্য একটাই, শেখ হাসিনার পদত্যাগ, অন্য কারো হাতে ক্ষমতা অর্পণ। কিন্তু সে যে পালিয়ে যাবে এটা আমরা কখনো কল্পনা করিনি, বা আমাদের আন্দোলনে এত বড় হবে এটা আমরা কখনো ভাবি নাই। তো যাই হোক, এভাবে একটা স্বৈরাচারের বিদায় হলো। কিন্তু এখন ইন্ডিয়ান মিডিয়াগুলো বলতেছে এই আন্দোলন নাকি পাকিস্তান আমেরিকার ইন্ধনে হয়েছে। এগুলোর মাথায় গোবর ছাড়ার কিছুই নেই। যত সব আজগুবি মিথ্যার গুজব ছড়ানোর জন্য ইন্ডিয়া 1 নাম্বার। আমরা কখনোই জানতাম না হাসিনা সবাইকে গণহারে রাজাকার বলবে। এটাও জানতাম না তারা বাংলার ইতিহাসেই প্রথমবারের মতো মেয়েদের গায়ে এরকম নৃশংসভাবে হামলা করবে। আওয়ামী লীগের সভাপতি এভাবে ছাত্রলীগ স্টুডেন্টের উপরে গুলি করার পারমিশন দেবে, সেটাও আমাদের প্ল্যানে ছিল না। হেলিকপ্টার থেকে স্টুডেন্টের উপর গুলি করবে, এটা কয়জন জানতো? পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে স্টুডেন্টের উপর গুলি করা লিথাল ওয়েপেন দিয়ে, সেটাও তো ধারণার বাইরে ছিল। আমরা এটা মনে করতাম সবসময় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাইতে হলে মিনিমাম 2 থেকে 3 লক্ষ মানুষের প্রাণ যাবে, দেশটা হয়তো সিরিয়ার মতো হয়ে যেতে পারে। কিন্তু 2 থেকে 3 হাজার মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়ে যাবে, এটা আমরা কল্পনাও করিনি কখনো। যাই হোক, আমরা এখন খুশি, কারণ দেশের দুর্নীতি প্রায় বন্ধ হয়ে গেছে, রিজার্ভ বাড়তেছে, বৈদেশিক সাহায্য বাড়তেছে, বিচার ব্যবস্থার উন্নতি হয়েছে। এখন জনবান্ধব সব ডিসিশনগুলোই তৈরি হচ্ছে। নতুন উপদেষ্টারা বিলাসী সব প্রজেক্ট বাদ দিতেছে। যে সচিবালয় আমাদের অফিসের কোনো ফাইল গেলে 2 থেকে 3 সপ্তাহ আটকে রাখতো, সেটা 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কোনো ঘুষ দেওয়া লাগতেছে না। আমরা এখন যা ইচ্ছা তা বলতে পারছি, বাক স্বাধীনতা ফিরে এসেছে। কোনো পরাশক্তির হাত থাকার জন্য শেখ হাসিনার পতন হয়েছে এমনটা আমরা দেখতে পাই না, বরং একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার পতনের জন্য তার অহংকার ও ঘাওরামি দায়ী। আমি ফেসবুকে তাকে অনুগ্রহ করে, তাকে নোট করে আমি বেশ কয়েকটা উক্তি করেছিলাম যে এইটা করলে হয়তো আপনার এই সামনে যে সম্ভাবনা তৈরি হচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছিলাম যে এরকম একটা বড় আশঙ্কার ভিতর দিয়ে সরকার যাচ্ছে। কিন্তু উনি কখনোই ওনার কথা তুলে নিলেন না। উনি যদি শাহবাগে অথবা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে একবার এসে সবাইকে বলতো যে আচ্ছা ঠিক আছে, তোমাদের দাবি দেওয়াতে মেনে নেওয়া হলো, তোমরা আর আন্দোলন করো না, এগুলো করলে কিন্তু আন্দোলন থেমে যেত। কিন্তু উনি সেটা না করে উনি উল্টো কাজটা করলেন, তার ফলে তার যে পরিণতি সেটাই হলো। তো আমার কথা এই পর্যন্ত, এইগুলো ছিল মূল কথা। অনেকেই অনেক কিছু বোঝাচ্ছে, ভুলভাল বোঝাচ্ছে, আসলে এইগুলো সবই ভুলভাল মিথ্যা রটনা, তাছাড়া কিছু না। কারণ ইন্ডিয়া সবসময় আমাদের বিরুদ্ধে লেগে আছে, আমাদের ভুলভাল বোঝাই আমাদের বিরুদ্ধে একটা ঝামেলা তৈরি করা, এটাই হচ্ছে ইন্ডিয়ার মূল কাজ। এবং এই কাজটা ঘটিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করা, সবসময় তারা এটাই করে আসছে। সেই 71 থেকে শুরু করে আজ পর্যন্ত ইন্ডিয়া এই কাজগুলোই করে যাচ্ছে আমাদের বিরুদ্ধে। তো এটাই আমাদের ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আর যত প্রকার স্বৈরতান্ত্রিক মনোভাব আছে এখনও যদি কারোর মধ্যে থাকে, সেগুলো আমাদের পরিহার করতে হবে। তো এটাই আমার কামনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।